সকালা মেঘের ফাঁকে সোনার রোদে খোলা চিঠি পাঠিয়ে দিলাম তো। এটা তো আজকের, আগের দিনগুলো চিঠি কোথায়? আচ্ছা, এই কয়দিন ভার্সিটি কালচারাল প্রোগ্রাম নিয়ে আমার প্রতি কি ঝড়টা গেছে সেটা তো তুমি জানো। আর প্রতিদিন একটা চিঠিতে তুমি কি করবে? কি করি ও তুমি বুঝবে না। আমি যখন একা একা থাকি তখন তোমার এই চিঠি পড়ার যে কি আনন্দ সেটা তোমাকে বলে বোঝানো যাবে না। আচ্ছা ঠিক আছে, এখন থেকে প্রতিদিন আমি কষ্ট করে তোমার জন্য একটা করে চিঠি লিখবো, কিন্তু এই কষ্টের প্রতিদানে আমি কি পাবো? তুমি কি পাচ্ছ? তুমি পাচ্ছ ঘোড়ার ডিম। কি? ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম? আমার চিঠি ফেরত দাও। না, আমার চিঠি ফেরত দাও। না আমার ব্যাগ ছাড়ো তুমি। না, না আমার চিঠি ফেরত দাও। আমি ঘোড়ার ডিম ছাড়ো। দেব না, আমি ছাড়ো ব্যাগ। আমার জায়গায় দাঁড়িয়ে তোকে তো আমার সিচুয়েশনটা বুঝতে হবে, তাই না? এই সিচুয়েশনে আমি তো এইভাবে আমাকে তো সার্ভাইভ করতে হবে আলটিমেটলি, তাই না? হ্যাঁ, তারপর? দেখ, এই মুহূর্তে আমার পক্ষে পরীক্ষা দেওয়া সম্ভব না, আমি তোকে বলেছি। হ্যাঁ, তারপর? এই মুহূর্তে একটা চাকরি আমার ভীষণ দরকার। আমি জানি চাকরিটা তোর দরকার, কিন্তু পরীক্ষা? দেখ আমি জানি, কিন্তু পরীক্ষাটা কি? দেখ, তোর মতো ধনীর ছেলে হলে আমিও ওটা কি? আমার বলতে ইচ্ছে করছে না, আমি আসি। আরে আরে আশ্চর্য তো! ওই তোমার হলো? আর খুবই ইন্টারেস্টিং একটা জায়গায় আছি, একটু। সে কখন থেকে এখানে বসে আছি, তোমার পাশে একটা জলজন্ত মানুষ বসে আছে, তোমার কোনো খেয়ালই নাই তুমি বই পড়ছো। প্রায় শেষ হয়ে গেছে। প্রায় শেষ হয়ে গেছে না? ফাইন, থাকো তুমি তোমার বই নিয়ে, আমার সাথে তোমার কথা বলার দরকার নেই, আমাকে তো তোমার দরকারই নেই। না, আমি গেলাম। প্রিমা, প্রিমা, এই প্রিমা। আম্মা, বল। রাত অনেক হলো, টেবিলে খাবার দেব? খাবার দে, আমি আসছি। রিমা, বইটা বন্ধ করে নাস্তা কর। কি ব্যাপার, এখনো রেডি হলি না? আজকে তোর ক্লাস নেই? আচ্ছা মা, যেতে ভাল লাগছে না। কেন, শরীর খারাপ করেছে নাকি? শরীর খারাপ না, ক্লাস করতে ইচ্ছে হচ্ছে না, এমনি ভাল লাগছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে তুই বাসায় থাক, আমার সামান্য কিছু কাজ আছে, সেটাই আমি চলে আসবো, কেমন? আর এসেই মা মেয়ে দুজনে একসাথে বসে লাঞ্চ করবো, কেমন? ওকে, চাটা দাও না মা।
রিমা টেক কেয়ার মা। আসি, ওকে। হ্যালো। ও হাই, কেমন আছেন আপনি? আপনি আমাকে চেনেন? হ্যাঁ, আপনাকে না চেনার কি আছে? এই তো কয়দিন আগে ইউনিভার্সিটির কালচারাল প্রোগ্রামে আপনার গান শুনলাম, বেশ ভালো গান করেন আপনি। ও থ্যাঙ্কস, ইটস মাই প্লেজার। মানে আপনার কাছে আমার গান ভালো লেগেছে, এটা আমার জন্য অনেক। আমি জি? মানে আমার নাম হৃদয়। আর কিছু? না মানে আমি ভাবছিলাম যে পরিচয়টা আগে হলে ভালো হতো না? ও হ্যাঁ, আমার নাম প্রিমা, আমি রাষ্ট্রবিজ্ঞানে। আমি জানি আমি আপনার ব্যাপারে সব কিছুই জানি। ইন্টারেস্টিং তো। এনিওয়েজ, আমাকে যেতে হবে, আমার একটু কাজ আছে, আপনার সাথে পরে কথা হবে। হ্যাঁ শিওর। আমরা কি বন্ধু হতে পারি? বাই। জীবনের প্রয়োজনে বই বিক্রি। বই বিক্রি করে ক টাকাই বা পাওয়া যাবে? দেখি, গাড়িটা তো বেশ সুন্দর। কার জন্য? তোমার জন্য। আমার জন্য? সত্যি? কিন্তু আমি ডায়েরি দিয়ে কি করব? আমি তো কখনো ডায়েরি লিখিনি, ডায়েরি লেখার অভ্যাস নেই আমার। এখন থেকে লিখবে? এখন থেকে লিখবো, ঠিক আছে, কিন্তু কি লিখবো? তোমার মনের যত না বলা কথা। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো না, তুমি শুরু করে দাও। প্রিমা, এই প্রিমা, এই প্রিমা। রিমা, রিমা শোন, আমি কয়েকদিনের জন্য ঢাকার বাইরে যাব। রিমা, রিমা, আমি তোকে কিছু বলছি, তুই কি শুনছিস? আশ্চর্য মেয়ে। রিমা, ও কি বলছিলে? হ্যাঁ বলো, কি বলছিলে? আমি ব্যবসার কাজে কয়েকদিনের জন্য ঢাকার বাইরে যাচ্ছি, তুই কি যাবি? পাগল নাকি? তোমার সাথে আমি গিয়ে কি করব? তার সাথে বরং এক কাজ করো, দোলা আন্টিকে বলো এখানে এসে থাকতে, যে কয়দিন তুমি থাকবে না, তাহলে কোনো অসুবিধা হবে না। আমি আগেই জানতাম তুই এই কথাই বলবি। তোর বাবা যে কত কষ্ট করে ব্যবসাটা দাঁড় করিয়েছেন, আর কেউ না জানলে তো আমি জানি। তাই তার স্মৃতিটুকু ধরে রাখার জন্য আমি ব্যবসাটাকে দেখাশোনা করি, আমাকে করতে হয়। প্লিজ মাই, ব্যবসার কথা বলো না তো, আমি এগুলো বুঝি না, আমার এগুলো ভালো লাগে না, আমার তুমি থাকলেই হবে। আমি কি সবসময় থাকবো? এসব বাজে কথা বলো না তো, এসব উল্টাপাল্টা কথা বলতে হয় না। সরো। বলছি কেন, আমি যখন থাকবো না ব্যবসাটা দেখাশোনা করতে হবে না? না, আমার ব্যবসা ভালো লাগে না।
ভাল লাগতে হবে। তুই হ্যাঁ, তুই এত রাতে কেন এসেছিস? আমি সারাদিন কিচ্ছু খাইনি, তোর সাথে একসাথে খাবো তাই খাবার নিয়ে এসেছি। ও আমি তো খাবার খেয়ে এসেছি বাড়ি থেকে। আপন, তুই মিথ্যা কথা বলতে পারিস না, কেন বলিস? আচ্ছা শোন, এই খাওয়ার ছলে যদি তুই আমাকে অন্য কোনো প্রসঙ্গে কথা বলতে চাস তাহলে আগে বলে রাখছি, আই এম সরি। আচ্ছা আগে খাই, খেয়ে ভাববো কি বলবো কি বলবো না। আপন, তোকে একটা কথা বলি। বল। তুই বাবার অফিসে একটা সিভি জমা দে, বাবাকে আমি বলে রেখেছি। করোনা দেখাচ্ছিস মনে হয়? কোনো দেখাবো কেন, তবে তবে কি? তবে তোর পড়াশোনাটা শেষ করা দরকার, আর তোর মতো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আমাদের দরকার। আরে কি আশ্চর্য, আমার কথা কোনো দাম নিয়ে দিচ্ছিস না, খেয়ে যাচ্ছিস। আরে দামি খাবার খাচ্ছি তো, তাই কথা বাদ দিয়ে খাবারটা খেয়ে নিচ্ছি। তার মানে কথা ফাইনাল, তুই আগামীকাল বাবার অফিসে সিভি জমা দিচ্ছিস। তুই কি আমার খাবারটা শেষ করতে দিবি? আচ্ছা খা। আরে আপনি আপনি এখানে? হ্যাঁ, আপনি কেমন আছেন? জি ভালো। এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন? আমার আসলে একটা ক্লাস আছে। ও আচ্ছা, আপনার হাতে 5 মিনিট সময় হবে? কেন বলুন তো? না মানে আমরা দুজন চা খেতাম। আসলে আপনার সাথে চা খেতে পারলে মন্দ হতো না, কিন্তু আজকে আমার খুব জরুরি একটা কাজ আছে, যেতে হবে। আরেকদিন না হয় আপনার সাথে চা খাবো। শিওর। ওকে, আসি। পায়ে পায়ে প্রথম যেদিন এলে তুমি আমারই জীবনে, আমি যেন নতুন হলাম, বসন্ত ধরা দিল এ মনে। একটু মুহূর্তে মুছে নিলে সব আমার হৃদয়ের কালো, তুমি অন্ধকারের মাঝে পথ চলার জ্যোৎস্না ভেজালো।
সুখের তুলিতে মনে হলো কে যেন রঙিন স্বপ্নকে আঁকলো নীল রঙেতে। একটু মুহূর্তেই ভরে গেল মন, পেল পথের আলো। তুমি অন্ধকারের মাঝে পথ চলার জ্যোৎস্না ভেজালো। কারো এই তো মা চা খাচ্ছি। তোমার ট্যুর কেমন ছিল? ভালো। যেটা করতে গিয়েছিলে কাজ হয়েছে? খুবই ভালো। তো তুই এখন কোথায় যাচ্ছিস? আমি ইউনিভার্সিটি যাই মা। কেন? আরে বস না, তোর সঙ্গে কিছু কথা ছিল। বলো না। বস বলছি। ওকে, চা খাবে? দাও না। বলছিলাম তোর বিয়ের জন্য ভালো কিছু প্রস্তাব এসেছে। বিয়ে? মানে কি বলছো এসব কথা মা? আমি তো এখনো বিয়ের কথা ভাবছি না। তাছাড়া আমার পড়ালেখাই তো শেষ হয়নি। আরে বাবা, এই বয়সে সবাই তো লেখাপড়া করে, তাই বলে কি বিয়ে করা যায় না? তাছাড়া বিয়ের পরেও তো লেখাপড়া কন্টিনিউ করতে পারবি। আর যদি ওভার ডেটেড হয়ে যায় তাহলে তোকে কেমন লাগবে বলতো? কেমন আর লাগবে? তোমার মতো লাগবে। আফটার অল আমি তো তোমারই মেয়ে, তাই না? তুমি দেখতে কি সুন্দর, কি সুন্দর স্মার্ট, তোমার মতোই লাগবে। নন বলি মা, আমি গেলাম। হ্যাঁ, তোর সঙ্গে না কথাই পারা যায় না। বাই। ওকে, টেক কেয়ার। সরি সরি, আই এম রিয়েলি সরি। আচ্ছা, সরি কেন? এই যে আমি তোমাকে এতক্ষণ ধরে দাঁড় করে রাখলাম এই জন্য। এই জন্য সরি? হ্যাঁ। তাহলে সরি হওয়ার কোনো ব্যাপার। কেন? কারণ সময় কারোর জন্য বসে থাকে না, না তোমার জন্য না আমার জন্য। উফ আল্লাহ, বইয়ের ভাষা ছাড়ো তো। এমনি আমার মন ভালো নেই। কেন, কি হয়েছে? মা আমার জন্য ছেলে দেখছেন। উনি আমার বিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বাহ, এটা তো দারুণ সুখবর। আচ্ছা, আমি কি তোমার জন্য ছেলে খুঁজবো নাকি? তুমি আমার সাথে ফাইজলামি করো না। ছেলে খুঁজবে আমার জন্য? আমি কিন্তু সিরিয়াস। আচ্ছা ঠিক আছে, কি হয়েছে এখন খুলে বলো। সব বলবো, কিন্তু এখান থেকে আগে চলো। আমার এই জায়গা একদম ভালো লাগছে না। আমার তো এই জায়গাটা দারুণ লাগছে, এই খোলা আকাশের নিচে নারীর পাশে। তাই না? খুব ভালো লাগছে। তাহলে তুমি এক কাজ করো, এখানে এভাবে দাঁড়িয়ে থাকো। আর অন্য কোনো ছেলে এসে যখন আমাকে বিয়ে করে নিয়ে যাবে তখন বুঝবে ঠেলা। আমি গেলাম। হাই প্রিমা, হাই প্রিমা, প্রিমা। তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা, তুমি আমার সারাদিন তুমি আমার সারা বেলা, তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা। নে চা নে। কি হয়েছে তোর? কিছু ভাবছিস? না, তেমন কিছু না। তবে তবে ভাবছি পড়াশোনা ছেড়ে ঢাকা ছেড়ে চলে যাব, এই তো? সেসব কিছু না। তাহলে কি ভাবছো সক্রেটিস? হৃদয়, আমি মনে হয় একটা বড় ভুল করে ফেলেছি। তোর কি হয়েছে বলতো? পরে বলবো। চাটা খানা?
ডাক্তারের রিপোর্ট বলছে তুমি কনসিভ করেছো। এর মানে কি? মা আমি বিয়ে করেছি। হোয়াট? এই জন্য তুমি আমার সমস্ত প্রপোজাল রিফিউজ করেছিলে? ছি প্রেমা, ছি! এতটা নিচে নামতে পারো তুমি? এতটা নিচে? আমি ভাবতে পারছি না, আমি বিশ্বাস করতে পারছি না। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এখন আমি কি বলবো তোমার চাচাদের, ফুপুদের, তোমার মামারা, খালামণিরা সবাই আমার দিকে আঙ্গুল তুলে বলবে, তোমাকে কেউ কিছু বলবে না, আমাকে আমাকে বলবে, রাজ্যের কথা শোনাবে আমাকে। আমি মেয়ে মানুষ করতে পারিনি, মানুষ করতে পারিনি। কে সেই কালপ্রিট? কে? মাও কালপ্রিট না, ও খুব ভালো একটা ছেলে। Just shut up! Please. কাঁদিস নে মা, কেঁদে কি হবে মা, কেঁদে কোনো লাভ নেই। মনটাকে শক্ত কর মা গো। মা, আমি তোকে আবার বিয়ে দেবো, তোর কোন জড়িয়ে ফুটফুটে বাচ্চা আসবে। মা গো, আমি এতই অভাগা, আমার সন্তানটা মরে গেল, অথচ আমি ওর মুখটা একবারের জন্য দেখতে পারলাম না। একবারের জন্য আমি ওর সন্তানের মুখটা দেখতে পারলাম না মা। একবারের জন্য আমি আমার সন্তানটাকে দেখতে পারলাম না মা। মা, দেখতে পারলাম না মা।
এক্সকিউজ মি, এটা কি প্রিমা চৌধুরীর বাড়ি? জি। আপনার পরিচয়? উনি কি বাসায় আছেন? জি, কিন্তু আমাকে তো এখন ডাকা যাবে না। কিন্তু আমার তো ওনাকে খুব প্রয়োজন ছিল। এখন আমাকে ডাকতে গেলে উনি রাগ করবেন। কেন? সরি, আই মিন আমার ওনার কাছে একটা আপনাকে অপেক্ষা করতে হবে। আমার ঘরের দরজা না খুললে কিছুই করার নেই। ও আপনি বসেন, ড্রয়িং রুমে বসেন। আসুন। এখানে রাখ। আম্মা, একজন লোক আপনার সাথে দেখা করতে চায়। চিনিস তাকে? জি না। কখন এসছে? অনেকক্ষণ, তার সকাল 7টা-8টা হবে। চা নাস্তা কিছু খেতে দিয়েছিস? জি আম্মা। কোত্থেকে এসছে? তা বলতে পারবো না, তবে মনে হয় লোকটা বিদেশ থেকে এসেছে। ভদ্রলোককে যে বল আমি আসছি। জি।
আম্মা, হুম, লোকটা চলে গেছে। কেন? কি জানি, আমি তাকে নাস্তা দিয়ে বললাম আপনি বসুন, আম্মা এক্ষুনি চলে আসবে। হয়তো তাহলে পরে আসবে। যাবার আগে এই খামটি রেখে গেছে। ওকে চশমাটা দে তো আগে। প্রিমা, আজ এত বছর পর কেমন আছেন জিজ্ঞাসা করতে ভয় করছে। আপনি আগের ঠিকানা আছেন কিনা জানি না, তারপরও পত্রবাহক দ্বারা এই চিঠিটা পাঠালাম অনিশ্চয়তার মাঝে। যদি আপনি আগের ঠিকানায় থাকেন তাহলে হয়তো এই চিঠিটা আপনার হাতে পৌঁছবে, আর না থাকলে হয়তো আর কখনো কিছু সত্য আপনাকে জানানো হবে না। তারপরও লিখছি। অনেকগুলো বছর দায়িত্ব কাঁধে নিয়ে বয়ে চলেছি। আমি সেই দায়িত্ব থেকে মুক্ত হতে চাই। মুক্ত করতে চাই আপনাকে অন্ধকার ভরা এই সংসার জীবন থেকে। আপন, আমার বন্ধু, ভাইও বলতে পারেন। ওর জীবনের আনন্দ, বেদনা, ভালোবাসা সবই আমার জানা। প্রচন্ড ভালোবাসতো আপনাকে। আপনার সাথে যেদিন ওর শেষ দেখা হয় সেদিনে আমার সাথেও দেখা হয়। সেই দেখা যে শেষ দেখা 4 বছর পর জেনেছি। দীর্ঘ 4 বছর পর যখন ওর গ্রামের বাড়ির ঠিকানা পেলাম, খোঁজ নিয়ে জানতে পারলাম আপন আর আপন নেই, সে তখন আমাদের অনেক পর। আমার কাছ থেকে বিদায় নিয়ে রাতে লঞ্চে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। রাতে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে সলিল সমাধি হয় আপনের। ছুটে আসে আপনাদের বাসায়, এসে দেখি কেয়ারটেকার ছাড়া আর কেউই নেই। আপন একটা চিঠি লিখে রেখে গিয়েছিল পাশের রুমে, কিন্তু ওরা সেই চিঠিটা আমাকে দিতে অনেক অনেক দেরি করে ফেলে। চিঠিটা ছিল অনেকটা এরকম: দোস্ত, মায়ের কাছ থেকে চিঠি পেয়েছি, ভীষণ আর্জেন্ট। মায়ের নাকি শরীর খারাপ, আমি ছাড়া তো মায়ের কেউ নেই রে। মায়ের কাছে যাচ্ছি, হাতে একদম সময় নেই, তাই বিদায় নিতে পারলাম না। ছোট একটা কাজ করিস, তোর চিঠির ভিতরে প্রিমার জন্য একটা চিঠি আছে, একটু পৌঁছে দিস প্লিজ। ওর চিঠিটা তোর চিঠির চেয়ে একটুখানি বড়, একদম জেলাস হবি না। হাজার হলেও বলতো, একটু বড় চিঠি না দিয়ে গেলে হয়তো অভিমান করতে পারে।
আর হ্যাঁ, ওই চরম সংকট মুহূর্তে আপনার মা আপনকে খুঁজতে গিয়ে আমার সন্ধান পায়। দেখা করি আপনার মায়ের সাথে, আপনার পরিবারের মুখ রক্ষা করতে এগিয়ে আসি। আপনার জ্ঞান ফেরার পর আপনি জানতে পারেন যে আপনার মৃত সন্তান হয়েছে। আপনার মা তার সামাজিক অবস্থার কথা চিন্তা করে ওই ছলনার আশ্রয় নিয়েছিলেন। তিনি ওই অবুঝ শিশুটিকে তুলে দেন আমার হাতে এতিমখানায় দেওয়ার জন্যে। আমারও কোনো উপায় ছিল না, কারণ আমিও ছিলাম অবিবাহিত। তাই বাধ্য হয়ে সে অবুঝ শিশুটিকে আমার তত্ত্বাবধানে একটি এতিমখানায় রেখে আসি। শিশুটির মুখ দেখার পর আপনের উপর প্রচণ্ড ঘৃণা জন্মায়। এত কিছুর পরও আপনকে খুঁজতে থাকি। আর যখন সত্য ঘটনাটি জানতে পারলাম, তখন আপনের স্মৃতিকে নিয়ে চলে যায় অনেক দূরে, সুদূর ইউএসএতে। আর ওই শিশুর মুখের দিকে তাকিয়ে আমিও সংসার করিনি। ওই এখন আমার সব কিছু। আজ পর্যন্ত ও জানে না ওর জন্মদাতা বাবা মা কে। তাই আমিও চাই ও আপনার মুখ থেকেই জানুক আপনি ওর হতভাগ্য মা, যে মা সন্তান জন্ম দেওয়ার পর থেকে তার সন্তানের মুখটি দেখতে পারেনি।